ওশো কি সত্যি আলোকিত ছিলেন, নাকি তিনি ছিলেন মানুষের মস্তিষ্কের অন্ধকার করিডোরগুলোর সবচেয়ে দক্ষ খেলোয়াড়? তো ভাবুন, একটা নির্জন পাহাড়ি রাস্তা, সূর্য ডুবছে, লাল আলোয় পাহাড়ের ছায়া লম্বা হয়ে পড়ছে, আর সেই ছায়ার মধ্যে অবিশ্বাস্য নিস্তব্ধতার ভেতর দিয়ে হঠাৎ এগিয়ে আসে এক কাফেলা। দীর্ঘ, ঝকঝকে বুলেট প্রুফ রোলস রয়েস গাড়ির উপরে ধুলো উঠছে। পথের দুই পাশে দাঁড়িয়ে আছে হাজার হাজার মানুষ। কেউ রোজমালা হাতে, কেউ ফুল ছড়াচ্ছে, আবার কেউ চোখের জল মুছছে অদ্ভুত এক ভক্তিতে। গাড়ির জানালার ভেতরে বসে আছেন এক মানুষ, সাদা দাড়ি, সাদা পোশাক, চোখে রহস্যময় হাসি। তার নাম ওশো। কিন্তু কে তিনি সত্যি? একজন শান্তির দূত, একজন আধ্যাত্মিক গুরু, নাকি একজন মনস্তাত্ত্বিক ম্যানিপুলেটর যিনি মানুষের মন নিয়ন্ত্রণ করতে জানেন, আর সেই ক্ষমতা দিয়ে গড়ে তুলেছিলেন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বিতর্কিত কমিউনিটির একটি? আজ এই 15 মিনিটের ডকুমেন্টারিতে আমরা ওশোর জীবনের প্রতিটি অন্ধকার, আলো, বিতর্ক ও রহস্য খুঁজে দেখব। আমরা দেখব তিনি কি সত্যি একজন আলোকিত মানুষ ছিলেন, নাকি একজন অসাধারণ বুদ্ধিমান বক্তা যিনি মানুষের দুর্বলতা, একাকিত্ব, ভয়, আকাঙ্ক্ষা এই সবের ওপরে খেলা করতেন। আমরা দেখব কিভাবে একজন সাধারণ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক একসময় হয়ে উঠলেন মিলিয়ন মানুষের মাস্টার, আর আবার ঠিক সেইভাবেই হয়ে গেলেন আন্তর্জাতিক ষড়যন্ত্র, অপরাধ, বায়োটেরর এবং ব্রেন ওয়াশড অনুসারী। এইসব অভিযোগের কেন্দ্রে থাকা সবচেয়ে রহস্যময় ব্যক্তি। আমি শুরু করছি একটা প্রশ্ন দিয়ে: একজন মানুষ কিভাবে সিমিলটেনিয়াসলি অসংখ্য মানুষের জীবন বদলে দিলেন, আবার একই সঙ্গে অনেকের জীবনে তৈরি করলেন ভয়, বিভ্রান্তি ও ধ্বংস? ওশো কি সত্যি আলোকিত ছিলেন, নাকি তিনি ছিলেন মানুষের মস্তিষ্কের অন্ধকার করিডোরগুলোর সবচেয়ে দক্ষ খেলোয়াড়? এখন চলেন ফিরে যাই তার জন্মের সময়ের ছোট এক ভারতীয় শহরে, যেখানে শুরু হয়েছিল দুনিয়ার অন্যতম বিতর্কিত আধ্যাত্মিক যাত্রা। তো 1931 সালে মধ্যপ্রদেশ, একটি ছোট গ্রাম কুচওয়াড়া। এখানে জন্ম নেন এক বাচ্চা যার নাম রজনীশ চন্দ্র মোহন, যে পরে পৃথিবী তাকে চিনবে ওশো নামে। বেশিরভাগ শিশুর মতো সে ছিল না মোটেও শান্ত, বরং সে ছিল অদ্ভুতভাবে কিউরিয়াস, অদ্ভুত রিবেলিয়াস। তার দাদু দাদির বাড়িতে বড় হওয়া, একদম মুক্ত, কোনো নিয়মের বাধা নেই। সে ঘুরে বেড়াতো বনে, নদীর ধারে, শ্মশানে, মাজারে। মৃত্যু, ভয়, ঈশ্বর এসব তাকে টানত। শৈশব থেকেই সে প্রশ্ন করত, যে প্রশ্ন কোনো পরিবার শুনতে চায় না: ঈশ্বর কোথায়? আমরা কেন মরি? প্রার্থনায় কি থাকে? মানুষ কেন ভয় পায়? স্কুলেও সে ছিল শিক্ষকদের দুঃস্বপ্ন। যে উত্তর বইয়ে আছে সে কখনো তা মানেননি। সোজা প্রশ্ন করতেন: কেন? কোন যুক্তিতে? ধীরে ধীরে রজনীশ বুঝতে পারলেন প্রশ্নের শক্তি ভয়ঙ্কর। এটি শুধু অন্যকে নড়বড়ে করে না, প্রশ্নকারীকে শক্তিও দেয়। তাই এই কোশ্চেনিং নেচার তার ভবিষ্যতের ভিত্তি গড়ে দেয়। কলেজে গিয়ে সে পরিণত হয় বিতর্কের রাজার। হাজার মানুষের সামনে কথা বলার ক্ষমতা, কথার মধ্যে অদ্ভুত মেকানিজম, উদাহরণ, গল্প, লজিক সব মিলিয়ে সে হয়ে ওঠে অতুলনীয়। আর তখনই রজনীশ বুঝলেন মানুষের মনকে নাড়া দেওয়া যায় সঠিক শব্দ, সঠিক টাইমিং এবং সঠিক ভয়ের সাহায্যে। তিনি বলেন, মানুষকে আগে ভাঙো, তারপরে তাকে নতুন করে গড়ে দাও। এই ফিলোসফি বহু বিশেষজ্ঞ পরবর্তীকালে বলেছিলেন এটাই ছিল তার ভবিষ্যৎ, ম্যানিপুলেশন স্ট্রাকচারের ভিত্তি। 1960-এর দশকে তিনি ছড়িয়ে পড়লেন আধ্যাত্মিক বক্তা হিসেবে। তার বক্তৃতায় ছিল সমাজের সমালোচনা, ধর্মের সমালোচনা, তার মুক্তি এবং সবকিছুর বিরুদ্ধে প্রশ্ন ছোড়ার ডাক। ভারত তখনও এত স্বাধীনভাবে এসব কথা শুনতে অভ্যস্ত ছিল না। ফলে রজনীশ হয়ে উঠলেন সিমুলটেনিয়াসলি সত্য কথনকারী গুরু এবং বিপজ্জনক বিদ্রোহী। শুরু হলো তার প্রথম সংঘ গঠন। প্রথম ভক্তরা বলতো তার কথা শুনলে মনে হয় সব সমস্যার সমাধান আছে, আর দ্বিতীয় দল বলতো তিনি মানুষের দুর্বলতার উপরে খেলা করতেন। এভাবেই জন্ম নিল ওশোর দ্বন্দ্বময় লিগেসির প্রথম যাত্রা। 70-এর দশক, পুনে, বিশাল জনসমুদ্র, আর তার কেন্দ্রবিন্দুতে রজনীশ।
এবার তিনি শুধু বক্তা নন, তিনি মাস্টার, একজন স্পিরিচুয়াল ফিগার। তার আশ্রমে প্রতিদিন লক্ষেরও বেশি চিঠি আসে। হাজারের ওপরে মানুষ ভিড় করছে। সবাই একটাই কথা বলছে, আমার জীবনে মিনিং নেই, আমি একা, আমি হলো। মাস্টার, আমাকে বাঁচান। ওশোর বক্তব্যগুলো শোনার মতোই শক্তিশালী। কিন্তু সেই শক্তির উৎস কি? তিনি মানুষের রিয়েল পেইনকে অসাধারণ ফাইননেস দিয়ে ধরতেন। যেমন জুতা নিয়ে মানুষ অপরাধবোধে ভুগছে, তিনি সেই গিলটিকে ভেঙে দিতেন। মানুষ সোসাইটির নিয়মে হাঁপিয়ে উঠেছে, তিনি বলতেন সোসাইটি ইজ দ্য এনিমি। মানুষ মিনিং ক্রাইসিসে, তিনি বলতেন তুমি ঈশ্বর, তুমি নিজের পথ খুঁজে নাও। শব্দের এই কৌশল তাকে বানিয়ে দেয় একজন অসাধারণ সাইকোলজিক্যাল আর্কিটেক্ট। অনেক বিশেষজ্ঞ বলেন ওশো মানুষের ইমোশন তিনটা জায়গায় আঘাত করতেন: শ্যাম, ফেয়ার এবং ডিজায়ার। এগুলো ভেঙে তিনি দিতেন বিলঙ্গিং প্লাস লিবারেশন। ফলে মানুষ যুক্ত হয়, আর একবার যে যুক্ত হয় সে সম্পূর্ণরূপে সারেন্ডার করতে প্রস্তুত। এই সময়েই জন্ম নেয় সন্ন্যাসী মুভমেন্ট। মানুষ কমলা পোশাক পরে, মালা পরে, নাম বদলে ওশোর ভক্ত হয়ে যায়। অনেকেই বলতো ওশো আমাদের মুক্ত করেছেন, আবার অনেকেই বলতো তিনি মানুষের আইডেন্টিটি ভেঙে দিয়ে তাদের ডিপেন্ডেন্সি বানান। যেটাই হোক, অস্বীকার করার উপায় নেই, এই সময় তিনি হয়ে উঠেছিলেন ভারতের সবচেয়ে শক্তিশালী স্পিরিচুয়াল ফিনোমেনন। কিন্তু এটি ছিল শুধু ভূমিকা। আসল নাটক শুরু হবে আমেরিকায়। ১৯৮১ ওশো হঠাৎ ঘোষণা দিলেন তিনি আমেরিকায় যাচ্ছেন। কারণ স্বাস্থ্য সমস্যা। এটাই বলা হয়। কিন্তু সমালোচকদের মতে ভারতের রাজনৈতিক চাপ, অর্থনৈতিক তদন্ত, কর সংক্রান্ত জটিলতা, এগুলোর কারণে তিনি দেশ ছাড়েন। যাই হোক, তিনি পৌঁছলেন আমেরিকায় অরিজেনিতে, যেখানে ৬৪,০০০ একর জমির উপরে তার ভক্তরা গড়ে তোলেন এক ইউরোপিয়ান শহর, রজনীশপুরম। এই শহরে লাল রঙের পোশাক, ভক্তদের বিশাল কমিউনিটি, দ্রুত বেড়ে ওঠা অর্থনীতি, প্রশংসা এবং ঠিক একই সঙ্গে শুরু হলো ভয়, অবিশ্বাস এবং সন্দেহ। স্থানীয় আমেরিকানরা মনে করতে লাগলেন এই কমিউনিটি অনেক বড়, অনেক দ্রুত, আর তাদের উদ্দেশ্য ক্লিন নয়। এদিকে ওশো নিজে প্রায় নিস্পৃহ। তিনি তখন ডিপ সাইলেন্স ফেজে। মাসের পর মাস কোনো কথা বলতেন না, শুধু প্রতিদিন একটি রোলস রয়েসে চড়ে ভক্তদের সামনে দিয়ে যান। এভাবেই ধীরে ধীরে ওশোর চারপাশে তৈরি হলো অবসেসড ফলোয়ার, পলিটিক্যাল অ্যাম্বিশন, পাওয়ার হায়ারার্কি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মস্তিষ্ক নিয়ন্ত্রণের প্রশ্ন। অনেক প্রাক্তন সদস্য পরে বলেছেন, আমরা তখন আর নিজের ছিলাম না, আমরা ছিলাম একটি সিস্টেমের অংশ। ওশোর প্রেজেন্স আমাদের জাজমেন্টকে ওভাররাইড করত। এত অল্প সময়ে এত বিশাল শক্তি, এটি কি সত্যিকারের স্পিরিচুয়ালিটি নাকি ওয়েল ডিজাইন সাইকোলজিক্যাল পাওয়ার প্ল্যান? এই প্রশ্ন তখনও উঠতে শুরু করে। তো ১৯৮৪ থেকে ৮৫ সালে রজনীশপুরমের ভেতরে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। কমিউনিটির ভেতরে ক্ষমতার শীর্ষে যায় ওশোর সেক্রেটারি মা আনন্দ শীলা। তিনি ছিলেন চরম অ্যাগ্রেসিভ, চরম ইন্টেলিজেন্ট এবং অত্যন্ত ম্যানুপুলেটিভ। এখন প্রশ্ন, ওশো কি জানতেন শিলা যা করছিল? কেউ বলে হ্যাঁ, তিনি জানতেন কিন্তু চুপ ছিলেন। কেউ বলে তিনি জানতেন না, শিলা নিজের ক্ষমতার নেশায় চলছিল। কেউ বলে দুজনই একই পরিকল্পনা করছিল, একে অপরকে প্রয়োজন ছিল। যাই হোক, এই সময় শুরু হয় ক্রাইম, কনস্পাইরেসি এবং আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় বায়োটেরর অ্যাটেম্প্ট। হ্যাঁ, রজনীশপুরমের কিছু সদস্য স্যালমোনেলা ব্যাকটেরিয়া ছড়িয়ে লোকজনকে অসুস্থ করে, ইলেকট্রন ম্যানিপুলেট করার চেষ্টা করে। এটি পরে এফবিআই তদন্তে প্রমাণিত হয়। এমনকি অস্ত্র মজুত, গোপন লিসেনিং ডিভাইস, ব্রেন ওয়াশ, ভোট নিয়ন্ত্রণ, মানি লন্ডারিং, এসবের অভিযোগ একটার পরে একটা উঠে আসে। ওশো তখন আবার সাইলেন্স ভেঙে বক্তৃতা শুরু করেন। তিনি দোষ দেন শিলাকে। শিলা পালিয়ে যায় জার্মানিতে। কমিউনিটি ভেঙে পড়তে শুরু করে। শেষ পর্যন্ত ১৯৮৫ সালে ওশো গ্রেপ্তার হন, জেল হয়, একাধিক দেশ তাকে নিষিদ্ধ করা হয়। অনেকেই বলল তিনি ছিলেন ডেঞ্জারাস কাল্ট লিডার, আর অনেকেই বলল তিনি ছিলেন নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে। দুই পক্ষের যুক্তি আজও শেষ হয়নি।